প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই এবং ভালো থাকার চেষ্টা করবে। আমাদের আজকের আলোচ্য বিষয় তোমরা ইতোমধ্যেই রুটিনের মারফত জেনেছ যে বাক্য তত্ত্ব। বাক্য তার আবার একটি তত্ত্ব। তাহলে তত্ত্ব শব্দটা, তত্ত্ব শব্দ দিয়ে আমরা কি বুঝি? তত্ত্ব শব্দের ইংরেজি আমরা করে থাকি থিওরি, কিন্তু বাংলায় তত্ত্ব শব্দের আরেকটি অর্থ আছে স্বরূপ, মানে স্বরূপ। স্বরূপ মানে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের তার অন্তর্গত এবং বহির্গত যত রকমের বৈশিষ্ট্য আছে সেটি যেখানে আলোচিত হয়, স্বরূপ। স্বরূপ এটিকে আমরা বলছি তত্ত্বের ব্যাখ্যা, তত্ত্ব। আর আমাদের মূল কিসের তত্ত্ব? বাক্য, বাক্যের তত্ত্ব, বাক্য তত্ত্ব। যাই হোক, বাক্য তত্ত্ব এই বিষয়কে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স এটাই তোমরা জেনে থাকো, বাক্য তত্ত্ব। তাহলে বাক্য তত্ত্ব মানে আমরা কি বুঝবো? বাক্যের স্বরূপ। বাক্যের স্বরূপ কি? অর্থাৎ একটি বাক্য যখন আমরা তৈরি করব, সেই বাক্যের অন্তর্গত এবং বহির্গত বিভিন্ন বিষয়, অর্থাৎ এর ভাব, এর ধ্বনি, এর অর্থ, এর সৌন্দর্য। এবং বাক্য কি জন্য? বাক্য হচ্ছে আমি মনের ভাব প্রকাশ করছি। তো প্রকাশ করছি কেন? আর একজনকে বোঝানোর জন্য, আর একজনের সাথে যোগাযোগ করার জন্য, অর্থাৎ কমিউনিকেট করার জন্য। তাহলে এর অর্থ, এর ভাব, এর সৌন্দর্য, এর ধ্বনি, এই সমস্ত কিছু মিলে যেটা তৈরি হচ্ছে, সেটা কতটা যোগাযোগ তৈরিতে সক্ষম হচ্ছে তার উপরেই আসলে বাক্যের সার্থকতা নির্ভর করে। তো বাক্য শব্দটা কোথেকে আসলো? বাক নামে একটা শব্দ হলো, বাক। বাক কি? বাক হচ্ছে কথন। কথন মানে কথা। বাক কি? বাক হচ্ছে কথিত বিষয়। বাক হচ্ছে বচন। বাক হচ্ছে বাণী। বাক হচ্ছে রব। বাক হচ্ছে কুজন। কুজন শব্দ তোমরা জেনে থাকো পাখির ডাক। পাখিরও নিশ্চয়ই বাক আছে। বাক মানে বচন, আমি যেটা বলছি। আমাদের লিখিত ভাষা অর্থাৎ লিপির উদ্ভবের আগ পর্যন্ত মানুষ কথা বলতো, মানুষ মনের ভাব প্রকাশ করত, মানুষ সাহিত্য রচনা করত, মানুষ ভাবের আদান প্রদান করত। সেটা করত মৌখিকভাবে। তাকেই আমরা বাক বলছি। সেই বাক শব্দ থেকে আসলো বাক্য। আধুনিককালে বাক্য, বাক্য হচ্ছে ভাষার একেবারে মৌলিক উপাদান। ভাষা বলতে যখন আমি কোনো ভাব প্রকাশ করব, দীর্ঘ কোনো ভাব প্রকাশ করব, আমি একটি প্রবন্ধ লিখব, আমি একটা গল্প লিখব, আমি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিব, আমি সেমিনারে দাঁড়িয়ে একটা বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এই যে লম্বা সময় ধরে যে আমি কথা বললাম, সেগুলো কিভাবে তৈরি হয়? সেগুলো এই বাক্যের গাঁথুনিতে তৈরি হয়। একটি ভবন যখন, ভবনের দেওয়াল যখন ইটের পরে ইট, ইটের গাঁথুনি দিয়ে একটি আস্ত দেওয়াল, একটা প্রাচীর যখন তৈরি করা হয়, একইভাবে এই বাক্যের সাথে বাক্যের জোড়া দিয়ে একটি ভাব সম্পূর্ণরূপে অখণ্ডভাবে প্রকাশিত হয়ে থাকে। তাহলে বাক্য বলতে আমরা আবার কি বুঝি? কথিত বিষয়। কথিত বিষয়
যে বিষয়টা আমি বলছি, কথিত বিষয়, কথা, ভাষা, এইরকম অনেক ভাবে আমরা বাক্যের সংজ্ঞা দিতে পারি। এবং বাক্যের যদি তোমরা একেবারে অন্তর্গত একটি সংজ্ঞা যদি তোমরা দিতে চাও, অর্থাৎ এক কথায় যদি বলতে চাও, তাহলে বলতে হবে যোগ্যতা, আসক্তি ও আকাঙ্ক্ষাযুক্ত পদবিন্যাস বা পদক্রম, এটাকে আমরা বলতে পারি বাক্যের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো এই যে বাক্য তৈরি হলো, যেটাকে আমরা বললাম যে একটি ভাষার একটি অংশ, একটি পার্ট, অর্থাৎ ভাষার একটি ক্ষুদ্র একক, যেটি অখণ্ডভাবে একটি ভাবকে প্রকাশ করে। তো সেটি তৈরি হলো কি দিয়ে? ধ্বনি এবং শব্দ দিয়ে। ধ্বনি এবং শব্দ দিয়ে তৈরি হলো। প্রত্যেকটা শব্দের অন্তরে ধ্বনি রয়েছে। আমি বললাম প্রাণ, আমি বললাম ধ্বনি। ধ্বনি বলার সাথে সাথে এটি যেমন হচ্ছে যে আমরা যখন শব্দ বললাম, অর্থাৎ এই যে ধ্বনি শব্দটা আমি উচ্চারণ করলাম, আওয়াজ করলাম, তার লিখিত রূপ হচ্ছে শব্দ। তাহলে এই শব্দের অন্তরে ধ্বনি বসবাস করে এবং এই দুটি মিলে আসলে বাক্যে বাংময় হয়ে ওঠে। অর্থাৎ আমি যদি আরেকটু বিস্তারিত বলি, বাক্যে প্রস্ফুটিত হয়, বাক্যে প্রস্ফুটিত হয়। এই যে প্রস্ফুটিত শব্দটা আমি ব্যবহার করলাম, প্রস্ফুটিত শব্দটা, প্রস্ফুটন আমরা সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করি? ফুলের ক্ষেত্রে। ফুল, তো ফুল যখন কলি আকারে থাকে তার একটি বৈশিষ্ট্য, এবং সেই ফুল একটা নির্দিষ্ট সময় তার প্রস্ফুটন ঘটে, সম্পূর্ণ বিকশিত সে হয়, তখনই তাকে আমরা ফুল বলে থাকি। যখন সে সম্পূর্ণ বিকশিত হয় তখন আমরা তাকে ফুল বলে থাকি। আর তার আগ পর্যন্ত ফুলটা কিন্তু কলি বা কলিরও আগের রূপ থাকে। তো এই শব্দগুলো প্রত্যেকটাই আলাদা আসলে কলি হিসেবে থাকে, এবং এই শব্দটা যখন বাক্যে প্রবেশ করে, বাক্যে স্থাপিত হয়, তখন সে সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়। ভালোবাসা একটা শব্দ, নদী একটা শব্দ, গান একটা শব্দ, পর্বত একটা শব্দ, এগুলোকে আমি বলছি কলি, আলাদা আলাদা ভাবে। আর আমি যখনই বলবো পর্বতের শীর্ষদেশে ভাসন্ত মেঘ আমার মনকে টানছে, তখন এই যে প্রত্যেকটা শব্দ, এই যে মন, পর্বত, উপর দিয়ে উড়ে যাচ্ছে মেঘ, এগুলো তখন প্রস্ফুটিত হয়েছে, বাক্যে স্থান পেয়ে, অর্থাৎ সম্পূর্ণ বিকশিত হয়েছে। তো এইরকমই হচ্ছে বাক্যের ব্যাপারটা। এবং বাক্যের যে স্বরূপ বিষয়ক আলোচনা, তাকে আমরা বলে থাকি বাক্য তত্ত্ব। ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্সের হচ্ছে যে ওই একই রকম, আমরা যেমন বললাম বাংলায় কিছু শব্দ মিলে যখন একটি অখণ্ড ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা বাক্য বলি। ইংরেজিতে একই রকম কিছু ওয়ার্ড এবং কিছু ফ্রেজ, এগুলো মিলে একসাথে হয়ে যখন কোন একটি স্টেটমেন্ট দেয়, তখন সেটিকে আমরা বলি সিনট্যাক্স। তো যাই হোক, আমরা বাক্যে চলে আসি। বাক্যের বিভিন্ন রকম সংজ্ঞা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। আমরা
বলতে পারি একটা ছোট্ট শব্দের বা বাক্যের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। অর্থবোধক বাক প্রবাহের বিশেষ অংশ। অর্থবোধক বাক প্রবাহের বিশেষ অংশ হচ্ছে বাক্য। তো আমি যখন বাক প্রবাহ আলাপ করছি, প্রবাহ হচ্ছে প্রবহমান, প্রবাহিত হয়, তার মানে এই বাক্য প্রবাহিত হয়ে হয়ে এক একটা অনুচ্ছেদ তৈরি করে, এক একটা অধ্যায় তৈরি করে, এক একটা গ্রন্থ তৈরি করে, কবিতা তৈরি করে, উপন্যাস তৈরি করে, প্রবন্ধ তৈরি করে, বক্তৃতা তৈরি করে, সেটিকে আমরা বলছি বাক প্রবাহ। এবং সেই বাক প্রবাহ কি হবে? অর্থবোধক হতে হবে। এবং এই অর্থবোধক যে বাক প্রবাহ, তার একটি বিশেষ অংশ হচ্ছে বাক্য। তো বাক প্রবাহকে আমরা কি বলতে পারি? বাক প্রবাহের নাম আমরা দিতে পারি ভাষা। বাক প্রবাহ হচ্ছে, আমরা বললাম যে বাক প্রবাহকে আমরা ভাষা বললাম। বাক প্রবাহ হচ্ছে ভাষা। তাহলে বাক্য কি? ভাষা একটি অংশ। তাহলে সেই অংশকে আমরা কি বলতে পারি? ভাষার এককও বলতে পারি, বাক প্রবাহের একক। এবং অসংখ্য একক মিলে একটি বক্তব্য বা একটি ভাষারূপ বা একটি গল্প বা একটা কবিতা বা একটা বক্তব্য তৈরি হয়ে থাকে। এটি হচ্ছে এই বাক্য, যাকে আমরা একক বলছি, এটি হচ্ছে ভাষার মৌলিক অংশ। মৌলিক অংশ অর্থাৎ অখণ্ড ভাব প্রকাশ করে থাকে বাক্য। তোমাদের একটি সংজ্ঞা দরকার বাক্যে। সেই সংজ্ঞায় যদি আমরা যাই, তাহলে আমি বলবো, যখন সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়, তখন তাকে আমরা বাক্য বলে থাকি। সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা, অর্থাৎ পদ কোনগুলো? পদ হচ্ছে যেগুলো আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী হিসেবে পড়েছি। এরকম সুনির্দিষ্ট কিছু শব্দ শ্রেণী দিয়ে সেগুলোকে সুবিন্যস্ত ভাবে, বিন্যস্ত কি? সাজানো। সুবিন্যস্ত মানে সুন্দর করে সাজিয়ে, বিশেষভাবে সাজিয়ে, যখন যার বক্তব্য, সেই বক্তা যা বলতে চান, সেই মনের ভাব যদি অখণ্ডভাবে বা সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়, তখন আমরা তাকে বাক্য বলে থাকি। ইংরেজিতে যাকে বলা হয় সেন্টেন্স। ইংরেজিতে যাকে বলা হয় সেন্টেন্স। তো সেন্টেন্স কি? a set of words expressing a sentence। এক সেট বা এক দল শব্দ যখন কোনো কিছু প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলে থাকি। এবং এই যে বাক্য তত্ত্ব বা বাক্য, একে তোমরা কখনো কখনো পদক্রম হিসেবেও চিনে থাকো। পদক্রম। পদক্রম কি? পদ হচ্ছে, তোমরা যেটা মাধ্যমিকে পড়েছো, পদ অর্থাৎ পার্ট অফ স্পিচ, যেটা উচ্চ মাধ্যমিকে এসে আমরা গত কয়েকটা ক্লাসে ব্যাকরণিক শব্দ শ্রেণী হিসেবে পাঠ করেছি। সেই ব্যাকরণিক বিভিন্ন শব্দের শ্রেণী, সেই শব্দগুলো ক্রম অনুযায়ী যখন বিন্যস্ত হয়, তখন একটি মনের ভাব প্রকাশ করে। এই কারণে আমরা একে পদক্রম বলে থাকি। তো যাই হোক, বাক্য এই বিষয়ে তোমরা যে নিয়মতান্ত্রিক ভাবে স্কুল থেকে পড়ে আসছো, সেগুলো তোমরা জানো। এবং বাক্য দিয়ে ভাষা তৈরি হয়।
পৃথিবীতে এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী যে শক্তিধর যে বিষয় সেটি হচ্ছে ভাষা। ভাষার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কোনো কিছু নেই। তো ভাষার কি কি কাজ? একটা কাজ হচ্ছে যোগাযোগ তৈরি করা, যোগাযোগ। আরেকটি কাজ কি? আরেকটা কাজ হচ্ছে ভাষা দিয়ে সুন্দর তৈরি করা হয়, অর্থাৎ সৌন্দর্য সৃষ্টি হয়। এই দুটি হচ্ছে ভাষার কাজ। তো এই যে ভাষা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, আমি বলছি ভাষাকে। তোমরা দেখবা যে কোনো সবাই, তোমরা টক শো এর সাথে মানে তোমরা সবাই মোটামুটি পরিচিত আমাদের যে ইলেকট্রনিক মিডিয়ায়। সেখানে দেখবা যে যখন দুইটি পক্ষ কোনো একটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, তখন কিন্তু আমরা উপভোগ করি বা যে কার বাক্যের ধার বেশি, অর্থাৎ ভাষায় কে বেশি পারঙ্গম, সে তিনি কিন্তু আসলে কোনো একটা বিষয়কে যখন এদিকেও নেওয়া যায় ওদিকেও নেওয়া যায়, এইরকম কোনো বিষয়কে তিনি কিন্তু যার ভাষার দক্ষতা বেশি তিনি কিন্তু তার দিকে নিয়ে যেতে পারেন। এবং এটি সবচেয়ে ভালো দেখবা তোমরা বিতর্কে, অর্থাৎ এই যে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা যে বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সেখানে যে টপিকস গুলো আমরা দিয়ে থাকি তোমরা দেখবা সেই টপিকসের সদর্থক দিক এবং নয়ার্থক দিক দুটিই থাকে, অর্থাৎ এর ভালো দিকও আছে মন্দ দিকও আছে। আর ওই বিষয়টা যখন নিয়ে একটা প্রবন্ধ লেখা হবে, একটি বিশেষ আলোচনা হবে, তখন ভালো দিক এবং মন্দ দিক দুই দিক নিয়েই আলোচিত হবে। কিন্তু যখন এটি বিতর্কের বিষয় হয়ে যায় তখন এর পক্ষে একদল থাকে, বিপক্ষে একদল থাকে, এবং আমরা বিভিন্ন বিষয়ের উপরে নম্বর দিয়ে শেষ পর্যন্ত একটা পক্ষকে বিজয়ী করে থাকি চূড়ান্তভাবে। এটা কিসের ভিত্তিতে হয়? এটা হয় আসলে প্রত্যেকেরই তথ্য উপাত্ত আছে, প্রত্যেকের কাছেই দৃষ্টান্ত আছে, কিন্তু ভাষার মাধ্যমে কোন দল খুব চমৎকার ভাবে এটি উপস্থাপন করেছে তাদেরকেই আমরা সাধারণত বিজয়ী হিসেবে ঘোষণা করি। তাহলে শক্তিটা আসলে কিসের? বিজয়ের শক্তিটা আসলে ভাষা। তো আমি ধরো ভাষার এই যে মৌলিক অংশ একক আমরা যে বলছি বাক্য, আমি কয়েকটা শব্দ তোমাদের লিখে দেই, তাহলে বাক্যের গুরুত্ব একটি ভাষায় তোমরা বুঝতে পারবে। এই প্রত্যেকটা শব্দের সাথে তোমরা পরিচিত। বাক্যবাস প্রচুর কথা বলে, ধারালো কথা বলে, এবং হচ্ছে যে তোমরা গ্রামগঞ্জে অনেককে দেখবা যে রেডিও বলা হয়, মানে সবসময় সে কথা বলতে থাকে। বাক্যবাস, বাক্যবাগীশ, বাক্যবাগীশ। বাক্যবাগীশ আবার কি? বাক্যবাগীশ হচ্ছে যে বাক্যবাস যেরকম একটা ব্যাপার, এটা একটু হালকা চালে। বাক্যবাগীশ হচ্ছে উনি চমৎকার চমৎকার বাক্য তৈরি করতে পারেন, চমৎকার চমৎকার বাক্য তৈরি করতে পারেন। ওই বিষয়ে উনি একজন বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। বাক্যবান, বাক্যবান, বাক্যবান কখন? যখন একটি বাক্য বানের মতো, মানে যে ধনুকের বান, বানের মতো যখন কাজ করে, এরকম শক্তি হয়ে যে কাজ করে, অর্থাৎ বাক্যটা যখন গিয়ে আরেকজনকে তীব্রভাবে আঘাত করে, সেই বাক্যকে আমরা বলছি বাক্যবান ছুঁড়েছে। একইভাবে বাক্য স্বর, এই স্বর হচ্ছে তীর, অর্থাৎ বাক্য যখন তীরের মতো গিয়ে আঘাত করে তখন সেটি বাক্য স্বর। বাক সিদ্ধ, বাক সিদ্ধ, বাক সিদ্ধ মানে কি? আমরা তোমরা সিদ্ধ শব্দটা জানো, তোমরা সিদ্ধ পুরুষ, অর্থাৎ বাক কথায় যে ওস্তাদ, কথায় যে পারঙ্গম, তাকে আমরা বাক সিদ্ধ বলছি। বাক সিদ্ধ থেকে বাক সিদ্ধি তৈরি হয়। বাক শক্তি, এটির সাথে তোমরা সবাই পরিচিত। বাক শক্তি, তিনি প্রবল বাক শক্তির অধিকারী। রাজনৈতিক নেতাদের যে কোনো ক্ষেত্রে বাক শক্তি তীব্র থাকতে হয়। তোমরা বাক সংযম, বাক সংযম অর্থাৎ
কথার যার সংযম আছে সেটাকে আমরা বলি বাক সংযম। অযথা বাক্য ব্যয় করো না, অযথা বাক্য ব্যয় করো না। এই যে বাক্য ব্যয়। বাক চাতুর্য, বাক চাতুর্য। বাক চাতুর্য আবার কি? খুব চতুর ব্যক্তি, কথার ফাঁদে ফেলে 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 একজনের কাছ থেকে কোন সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধন করে নিয়ে নিল, সেটাকে আমরা বলি বাক চাতুর্য। এবং আরেকটি শব্দ আমরা বলতে পারি বাক্যালাপ। তোমরা যখন দুইজন মানুষ কথা বলতে থাকে সেটাকে আমরা বলি বাক্যালাপ। তাহলে দেখো কতগুলো শব্দ আমরা ব্যবহার করলাম যেটি বাক বা বাক্যের সাথে যুক্ত হয়ে আছে। তার মানে বাক বা বাক্য এটি মানুষের জীবনে, অর্থাৎ ভাষা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এই যে বাক, বাক্য, কথা, কথন, বচন এবং এই যে কথিত বিষয়, এই যে বাণী, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো মানে যথার্থ হবে কিভাবে, এই বাক বা এই বাক্য সুন্দর হবে কিভাবে, তার কিছু নিয়ম ব্যাকরণবিদেরা বা ভাষাতাত্ত্বিকেরা দিয়েছেন। একটা বাক্য, অর্থাৎ আমি শুরুতে যেটা বললাম যে বাক্য হচ্ছে যোগাযোগ সাধন করবে, কমিউনিকেটিভ হবে, একজনের সাথে আরেকজনের যোগাযোগ তৈরি করবে। সেই তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে সার্থকভাবে যদি তৈরি করতে হয়, অর্থাৎ মানে খুব সহজে যেন আমি যা বলি সেটি আরেকজন বুঝতে পারে, এটিকে আমি যোগাযোগ করছি। আরেকটি হচ্ছে যা আমি বললাম তা যেন আমি সুন্দর করে বলতে পারি। সুন্দর করে বললে একটি হচ্ছে সে বুঝতে পারবে বিষয়টা, আরেকটি হচ্ছে তার ভালো লাগবে, তার আনন্দ লাগবে, তিনি প্রীতিবোধ করবেন কথা বলতে। তো এই দুইটি জিনিস থাকার দরকার আছে। এই দুইটি জিনিস থাকলে তখন একটি যথার্থ বাক্য হবে। এবং সেই যথার্থ বাক্যের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যকে আমরা গুণ বলতে পারি, এই বৈশিষ্ট্যকে আমরা ধর্ম বলতে পারি। তো সুদীর্ঘকাল ভাষাতাত্ত্বিকেরা, ব্যাকরণবিদেরা গবেষণা করে করে বাক্যের প্রধানত তিনটি গুণের কথা বলেছেন, প্রধানত তিনটি গুণের কথা বলেছেন। আমি প্রথমেই বলবো আকাঙ্ক্ষা একটি গুণ। আকাঙ্ক্ষা। বাকি দুটার গুণের কথা আমি বলে দিই তোমাদের। একটি হচ্ছে যোগ্যতা, আরেকটি হচ্ছে আসক্তি। আসক্তি, আসক্তি, আসক্তি না, আসক্তি। তো আকাঙ্ক্ষা কি? বাক্যের আকাঙ্ক্ষা হচ্ছে আমি যখন কথা বলা শুরু করলাম, মানে এটা হচ্ছে যে তোমরা একটু হচ্ছে সিনেমা দেখো যারা, কিংবা যারা উপন্যাস পড়ো, গল্প পড়ো, তো এর মধ্যে একটা কাহিনী থাকে ধারাবাহিক ভাবে। তো কাহিনীর মধ্যে সাসপেন্স থাকে, নাটকীয়তা থাকে, একটা উৎকণ্ঠা তৈরি হয়ে থাকে আমাদের মধ্যে, যে সিনেমার কাহিনীটা এই পর্যন্ত এসেছে, এরপরে কি ঘটবে, এরপরে এরকম ঘটবে না এরকম ঘটবে, তার জন্য আমরা একটু উৎকণ্ঠিত হয়ে থাকি, এরপরে কি ঘটছে। অর্থাৎ পরের অংশ জানার একটা তীব্র আগ্রহ, আকুলতা, ইচ্ছা আমাদের মধ্যে তৈরি হয়। এটা সিনেমার ক্ষেত্রেও ঘটে, উপন্যাসের ক্ষেত্রেও ঘটে। যে উপন্যাস, তুমি একটা উপন্যাসের 3 ভাগের 1 ভাগ পড়ছো, তারপর তুমি তীব্র আগ্রহ নিয়ে অপেক্ষা করছো কখন তুমি উপন্যাসটা নিয়ে আবার বসবে এবং পরের অংশ তুমি জানবে। এইরকম একটা ব্যাপারই বাক্যের ক্ষেত্রেও ঘটে থাকে, যে একটি শব্দ আমি যখন বললাম তারপরে কোন শব্দটা আসবে, এর একটা ইচ্ছা থাকে, এর একটা পরের শব্দটা শোনার একটা আগ্রহ আমাদের মধ্যে থাকে। সেটি কি? যে কাঞ্চনজঙ্ঘা, আমি প্রথমে বললাম কাঞ্চন, একটা বাক্য শুরু করলাম কাঞ্চনজঙ্ঘা।
কাঞ্চনজঙ্ঘা বলার সাথে সাথে একটা পাহাড়ের নাম আমাদের মনোজগতে প্রবেশ করলো। কিন্তু আমি একটা কথা শুরু করেছি, তাহলে যিনি শ্রোতা তিনি অপেক্ষা করছেন যে কাঞ্চনজঙ্ঘার পরে আমি আসলে কি বলবো। তো কাঞ্চনজঙ্ঘা আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। তাহলে সম্পূর্ণ হলো। তাহলে বক্তার কথা শ্রোতা বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন, যে যিনি কথা বলছেন ওই ব্যক্তিকে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে আকৃষ্ট করে, বা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। কিন্তু আমি যদি এই পর্যন্ত মুছে দেই, আমি এইটুকু বললাম কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আমাকে, এটা অপূর্ণ রয়ে গেল, অর্থাৎ আমার আরো জানতে ইচ্ছে করছে। এই যে আরো যে বাকি অন্য পদগুলো, ব্যাকরণিক অন্য যে শব্দ শ্রেণীগুলো এরপরে আসবে, সেগুলো জানার যে আগ্রহ, ইচ্ছা, যে বাসনা, যে আকুলতা, এটি হচ্ছে আসলে আকাঙ্ক্ষা। খুব সহজ ব্যাপার। এবং এই জায়গায় তোমরা আমি প্রতি বছর উত্তরপত্র পরীক্ষণ করতে গিয়ে দেখি খুব একটি সাধারণ ভুল, কমন ভুল অনেকে যেটি করে থাকো, আকাঙ্ক্ষা বানানটা লিখো খ এবং ও দিয়ে, আকাঙ্ক্ষা। কিন্তু আকাঙ্ক্ষা বানানটায় তোমরা সবসময় মনে রাখবে ও এবং যুক্ত খ, ও এবং যুক্ত খ। এই একটি বানানের জন্য কিন্তু পরীক্ষক তোমার উপর বিরক্ত হতে পারে। যেমন একটা বিষয় যেটা অনেক বছর ধরে পড়ে আসছে, অথচ শব্দটাই জানে না। তো যাই হোক, তাহলে মানুষের বা শ্রোতার ইচ্ছা, অর্থাৎ শোনার যে ইচ্ছা, তার পূর্ণতা হচ্ছে আকাঙ্ক্ষা। এবার আমি আসি আসক্তি। আসক্তির আরেকটা শব্দ আছে, একটা বিকল্প শব্দ আছে, আমরা যেটা বলে থাকি নৈকট্য। যাই হোক, আসক্তি শব্দটাই হচ্ছে ব্যাপকভাবে পরিচিত। আসক্তি শব্দের একটি ছোট্ট সমস্যা তোমাদের হয়ে থাকে। এই ছোট সমস্যাটা অনেক বড় আকারে আমাদের কাছে উপস্থাপিত হয়। এই যে আসক্তি বানানে শেষের যে বর্ণটা, যুক্ত বর্ণটা আমি লিখেছি এটা, তো তোমরা কি ছোট সমস্যাটা করো, এইরকম একটা ব্যাপারের সাথে যুক্ত হয়ে যায়। তো প্রথম বর্ণটা কি, এই যুক্ত বর্ণটা কি, ত এবং ত। আর এই যুক্ত বর্ণটা কি, এই যুক্ত বর্ণটা আমরা এখন সরল ভাবে লিখে থাকি। এই যুক্ত বর্ণটা সরল ভাবে লিখে থাকি। এখানে হচ্ছে ক এবং ত। তো দেখো, এই যে ছোট্ট ভুল তোমাদের, এই ছোট্ট ভুল আমাদের কাছে বিরাট আকারে এসে উপস্থিত হয়ে থাকে। এই কারণে সবসময় খেয়াল রাখবে, শব্দটি আসক্তি নয়, আসক্তি, ত ত তয় ত, আসক্তি। এই জায়গাটা যেন তোমাদের কোনোভাবে ভুল না হয়। তা আসক্তি কি জিনিস? আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। আমরা যখন খেতে বসি, সকালের নাস্তা করতে বা দুপুরের খাবার খেতে বসি, তখন দেখবা যে আমাদের খাওয়ার ক্ষেত্রে একটা ক্রম আছে। যদি শাকসবজি থাকে, ভর্তা থাকে, এগুলো দিয়ে আমরা শুরু করি, সাথে আমরা সালাদ নেই, তারপর আমরা মূল কারিতে যাই, কারি শেষ করে আমরা অর্থাৎ মাছের বা মাংসের কোনো একটা তরকারি থাকে, এবং তারপর আমরা কিসে যাই, ডাল ভাত খাই আমরা শেষে, অথবা দুধ ভাত খাই। অর্থাৎ একটা ক্রম আছে, একটা পর্যায় আছে। অর্থাৎ
এই যে খাওয়ার যে প্রক্রিয়া, এর মধ্যে একটা সাজানো ব্যাপার আছে। এবং সমস্ত খাবার খাওয়া শেষ হয়ে গেল, খাওয়া শেষে আমাদের আবার আরেকটা আকাঙ্ক্ষা থাকে, সেটি হচ্ছে একটু মিষ্টি খাই বা একটু হচ্ছে যে পানীয় জাতীয় খাবার খাই, অর্থাৎ ডেজার্ট আমরা যেটাকে বলে থাকি। তাহলে এই যে একটা বিন্যাস, অর্থাৎ আমার খাওয়ার প্রক্রিয়ার মধ্যে আমি কিভাবে খাবো সেটি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, আমার সমাজ আমার পরিবার এটা সাজিয়ে দিয়েছে। এইভাবে আসত্তীয় সুশৃঙ্খল পদবিন্যাস। সুশৃঙ্খল কি? শৃঙ্খল কি? নিয়ম। শৃঙ্খলের দুইটা অর্থ, একটা হচ্ছে শেকড় অর্থাৎ নিগড়, অর্থাৎ যেটা দিয়ে বাঁধা হয়, আর একটি হচ্ছে শৃঙ্খল হচ্ছে নিয়ম। তো সুশৃঙ্খল পদবিন্যাস, পদ কি? আর ব্যাকরণিক শব্দ শ্রেণী যেগুলোকে বলেছি। এই সুশৃঙ্খল পদগুলোকে আমরা যখন বিন্যাস করব তখনই সেটা হবে একটি বাক্য, সম্পূর্ণ অর্থবোধক বাক্য। মানব দেহ, আমার দুটি হাত আছে, পা আছে, চোখ, মুখ, নাক, কান, অনেক কিছু আছে সারা শরীরে। এগুলো কিভাবে চলছে? এই সমস্ত কিছু মিলে একটা সম্পূর্ণতা আছে। কিন্তু আমি হাতের জায়গায় যদি পা লাগিয়ে দেই, নাকের জায়গায় যদি চোখ লাগিয়ে দেই, এটা অসামঞ্জস্য তৈরি হবে, অসঙ্গতি তৈরি হবে। এই কারণে সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হচ্ছে আসক্তি, অর্থাৎ পদগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। আমি যদি বলি কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, যে আমরা আগে যে বাক্যটা লিখলাম যে কাঞ্চনজঙ্ঘা আকৃষ্ট, কাঞ্চনজঙ্ঘার আকৃষ্ট আমাকে সৌন্দর্য করে। এটা কোনো কিছু বোঝাবে? কাঞ্চনজঙ্ঘার আকৃষ্ট আমাকে সৌন্দর্য করে, এটা দিয়ে কোনো কিছু মিন করে না, এটা দিয়ে কোনো কিছু বোঝায় না। অর্থাৎ এখানে কি ঘটেছে? এখানে ঘটেছে যেটা পদের বিশৃঙ্খলা, পদের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অর্থাৎ অবিন্যস্ত, অবিন্যস্ত অর্থাৎ বিন্যাস বা সাজানোটা সুন্দর হয়নি। তাহলে কি হবে? কিভাবে সাজাতে হবে? একে দিতে হবে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার, দুইয়ে দিতে হবে সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য, তিনে দিতে হবে আমাকে, চারে দিতে হবে আকৃষ্ট, পাঁচে দিতে হবে করে। তাহলে দেখো, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে। অর্থাৎ এবার এই যে পদগুলো বা শব্দগুলো আমি সাজালাম, তার মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হয়েছে, যেই শৃঙ্খলার কারণে আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এবার আমরা যোগ্যতার দিকে যাব। যোগ্যতার ব্যাপার কি? যোগ্যতার ব্যাপার হচ্ছে যে ভাব প্রকাশে বাক্যটিকে যোগ্য হতে হবে, অর্থাৎ অর্থগত ও ভাবগত মেলবন্ধন, দুইটার মিলন ঘটবে, অর্থের এবং ভাবের। অর্থাৎ একটা শব্দের একটা অর্থ আছে, একটি শব্দের একটি অর্থ আছে, সেই শব্দটা বাক্যে গিয়ে তার অর্থটি প্রস্ফুটিত হবে। কিন্তু বাক্যে গিয়ে যদি সে একটা অসঙ্গতি তৈরি করে, শব্দের অর্থ ঠিক আছে কিন্তু বাক্যেরটা আরো অনেকগুলো শব্দ আছে, তার সাথে যদি তার দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। তোমরা পরিবারের 3 ভাই বোন, বাবা মা এবং পরিবারের কাজে সাহায্য করার জন্য একজন মানুষ আছে, 6 জন। 6 জন মিলে কিন্তু একটা রিদম আছে তোমার সংসারে। কিন্তু কোনো একজন যদি থাকে এই রিদমটা নষ্ট করে দেয়, তাহলে সংসারে অশান্তি তৈরি হয়। অর্থাৎ টোটাল সংসারটা মিলে, পরিবারটা মিলে যে গতিশীল একটা ব্যাপার আছে সেটি ব্যাহত হয়। এরকমই শব্দের
অর্থাৎ বাক্যের যোগ্যতা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন। কার অর্থগত এবং ভাবগত? সেটা হচ্ছে পদের অর্থগত ও ভাবগত মেলবন্ধন। আমি বললাম পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে। এর মধ্যে অর্থ এবং ভাবের কোনো ব্যত্যয় ঘটেনি, কোনো বিরোধ তৈরি হয়নি। কিন্তু একইভাবে আমি যদি বলি মাছ আকাশে ভাসে, মাছ আকাশে ভাসে। মাছ কি আকাশে ভাসতে পারে? কিন্তু মাছ শব্দটা দেখো, এটি কিন্তু একটি শব্দ, এটি কিন্তু একটি পদ, এবং এর এই যে নির্দিষ্ট শব্দটি, এই শব্দটি কিন্তু অর্থগত কোনো সংকট তৈরি হয়নি। মাছ শব্দ মাছের সাথে, ইমেজের সাথে আমরা পরিচিত, কিন্তু এই আকাশে ভাসে এর সাথে যখন মাছ শব্দটা গিয়ে যুক্ত হলো, তখন অন্য দুটি পদের সাথে এর বিরোধ তৈরি হয়েছে। অর্থাৎ এর যে অর্থ এবং ভাব, এই দুটোর মধ্যে সংঘর্ষ তৈরি হয়েছে। এর অর্থ ঠিক আছে, কিন্তু ভাবের সাথে গিয়ে বিরোধ তৈরি হয়েছে। আমি যদি শুধু মাছের জায়গা আমি শব্দটা ঘুড়ি লিখে দেন, তাহলে দেখো সব সমস্যা সমাধান তৈরি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আমাদের নিজেদেরও ঘুড়ি হয়ে আকাশে উঠতে ইচ্ছে করছে, কারণ আকাশে মানুষ নেই। আকাশে মানুষ নেই বলে আকাশে করোনা ভাইরাস নেই, এই কারণে আমাদেরও ঘুড়ি হয়ে আকাশে উঠতে ইচ্ছে করছে। যাই হোক, এই যে তিনটি গুণের কথা আমি বললাম, এই তিনটি গুণ বা বৈশিষ্ট্যই হচ্ছে একটি সার্থক বাক্যের প্রধান ব্যাপার। এর বাইরেও তোমাদের কিছু কিছু জিনিস হচ্ছে দেখতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে একটি বাক্য আমরা বললাম যে সার্থক হয়ে উঠবে এইভাবে, এবং বারবার আমরা বলছি সার্থক হবে কখন? তার মধ্যে যখন খুব সরল ভাবে, সহজ ভাবে সে যখন যোগাযোগ করতে পারবে, অর্থাৎ ভাবটা প্রকাশ করবে, ওই ভাবটা যেন অন্য কেউ শ্রোতা সহজে বুঝতে পারে, তার মধ্যে সুন্দর থাকবে। তাহলে এই ক্ষেত্রে আরো কিছু ব্যাপার তোমাদের খেয়াল রাখতে হবে। ভাষাকে যদি তুমি কমিউনিকেটিভ এবং সুন্দর করতে চাও, তার মধ্যে আমি একটি বলবো শব্দ নৈপুণ্য। কারণ শব্দ দিয়েই তো বাক্য, এই কারণে শব্দ নৈপুণ্যের ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। শব্দ নৈপুণ্য অর্থাৎ শব্দ ব্যবহারে তোমাকে নিপুণ কারিগর হতে হবে। হাজার হাজার শব্দ, লক্ষ লক্ষ শব্দ, এক শব্দের অসংখ্য অর্থ। তো শব্দ নৈপুণ্যে তুমি কি কি করতে পারো? প্রথমে হচ্ছে বিকল্প শব্দ ব্যবহার করতে পারো। বিকল্প শব্দ কি? বিকল্প শব্দ হচ্ছে তোমরা সমার্থক শব্দ পড়ে আসছো, যে একটা শব্দেরই অসংখ্য কোটি শব্দ আছে, তো তোমার বাক্যের মধ্যে কোন শব্দটা সবচেয়ে সুন্দরভাবে ভাব প্রকাশ করছে, এবং অন্য যে শব্দগুলো আছে, অন্য যে পদগুলো আছে বাক্যে, সেই পদগুলোর সাথে একটা ধ্বনি সামঞ্জস্য তৈরি হচ্ছে, তো সেই শব্দটা তুমি বেছে নেবে। যেমন আমি ধরি একটা শব্দ পাতা। পাতা, পাতা বলতে বইয়ের পাতা বুঝি, গাছের পাতা বুঝি, চোখের পাতি যে পাপড়ি যে সেই পাতাও বুঝি, এরকম আরো পাতা তোমরা পেয়ে থাকবে। পাতার দেখো কত অর্থ আছে। পত্র, পত্র হচ্ছে একটা শব্দ। তারপরে পল্লব, কিশলয়, কিশলয় হচ্ছে কচি পাতা, কিশলয়। তারপরে ধরো পাত, পাতও কিন্তু পত্র। সদ, এই শব্দ একেবারে তোমাদের কাছে অপরিচিত। সদ, 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 এটিও হচ্ছে পত্র। তারপরে পর্ণ, এটিও হচ্ছে
পাতা, তাহলে আমি পণ্য শব্দটা দিয়ে বুঝাই। আমি যদি আমরা একটা কুটির ঘর বানাই, কুটির, আমি যদি বলি পাত কুটির, শব্দটা কি ভালো লাগবে? কিশলয় কুটির ভালো লাগবে? আমি যদি বলি পাতা কুটির ভালো লাগবে? আমি যদি বলি পর্ণ কুটির, তখন শব্দটা অসম্ভব, এই যে সমাসের মাধ্যমে যে শব্দটা তৈরি হলো, অসম্ভব সৌন্দর্য তার মধ্যে তৈরি হয়েছে। আমি পল্লব, পল্লব শব্দ দিয়ে আমি ক্রিয়াপদ তৈরি করতে পারবো, পল্লবিত। এইভাবে অর্থাৎ বিকল্প শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে শব্দ নৈপুণ্যের ক্ষেত্রে। শব্দ নৈপুণ্যের ক্ষেত্রে আর কি করতে হবে? শব্দ নৈপুণ্যের ক্ষেত্রে তোমার বহু ব্যবহৃত শব্দ, বহু ব্যবহৃত শব্দ, মানে একটা শব্দ ব্যবহার হতে 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 খুব মানে সাধারণ হয়ে গেছে, এটার হচ্ছে যে মানে ভাব প্রকাশে কেমন যেন মেরে একটা ভাব, সেই শব্দগুলো আমরা পরিহার করব সাধারণত। এবং আরেকটা কি করব, কিছু শব্দ আছে, যেমন আমি এই যে পত্রের একটা শব্দ বললাম সৎ, সৎ শব্দের সাথে কয়জন পরিচিত? সৎ এই শব্দটার সাথে পরিচিত না। তাহলে কি করতে হবে? এই শব্দটাকে আমরা বলবো দুর্বোধ্য। দুর্বোধ্য অর্থাৎ সহজে বোঝা যায় না, তাই দুর্বোধ্য শব্দ পরিহার করতে হবে। আর একটা কি করতে হবে? প্রচুর বিদেশি শব্দ বহু ব্যবহৃত হতে 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 আমাদের নিজেদের মতো হয়ে গেছে, এইরকম বিদেশি শব্দ ব্যবহার করতে হবে। তাহলে একটা হচ্ছে বিকল্প শব্দ, একটা হচ্ছে যে তোমার দুর্বোধ্য শব্দ পরিহার করতে হবে, বহু ব্যবহৃত শব্দ পরিহার করতে হবে, বিদেশি শব্দ ব্যবহার করতে হবে। আমরা ভাষায় যা কিছু প্রকাশ করি সেটা হচ্ছে মনের অথবা বস্তু জগতের ক্রিয়াশীলতাকে প্রকাশ করে। এই কারণে ক্রিয়াপদ ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে সব সময় সতর্ক হতে হবে। ক্রিয়াপদ তৈরিও হয়, আমি একটু আগে বললাম পল্লব থেকে পল্লবিত, এবং পদ তৈরি, এই যে বিশেষ্য থেকে ক্রিয়াপদ তৈরি, এগুলো আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীতে আলোচনা করেছি। তোমাদের আমি একটা শব্দের কথা বলি, তোমরা শুনেছো কিনা? বৃষ্টিলো। বৃষ্টিলো মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়লো। আষাঢ়িলো, আষাঢ়িলো খুবই অপরিচিত শব্দ হয়তো তোমাদের কাছে, এই শব্দগুলোর স্রষ্টা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এইভাবে শব্দ তৈরি করা যায়, দুটি দেখো ক্রিয়াপদ। এই কারণে ভাষা বা বাক্য তৈরির ক্ষেত্রে ক্রিয়াপদ নিয়ে একটি পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ভাষার সৌন্দর্য বৃদ্ধিতে, সৌন্দর্য আছে, ভাষা সুন্দর, এই কারণে আমরা উপন্যাস পাঠ করি। ভাষা সুন্দর না হলে আমরা উপন্যাস পাঠ করতাম না। উপন্যাসের চেয়ে আরো উৎকণ্ঠাজনিত, ওর চেয়ে সিরিয়াস কাহিনী আমাদের সমাজে প্রতিদিন ঘটতেছে। সংবাদপত্রের পত্রিকা পাতায় আমরা সেগুলো পাঠ করে থাকি, কিন্তু সংবাদপত্রের পাতায় যেটি আমরা পাঠ করি সেটি গল্প না, উপন্যাস না, ওর মধ্যে আনন্দ নেই। কিন্তু উপন্যাসে গল্পে যখন আমরা পাঠ করি তার মধ্যে আনন্দ আছে। কেন? ভাষা ওইভাবে বিষয়টিকে উপস্থাপন করেছে। তাহলে ভাষার একটা হচ্ছে সৌন্দর্য, আর একটা হচ্ছে ভাব প্রকাশে তাকে অব্যক্ত হতে হবে। এই সৌন্দর্য এবং অব্যক্ত একেবারে নিশ্চিত, একেবারে নিশ্চিত জায়গায় তাকে আঘাত আনতে হবে। এই জায়গাটা হচ্ছে বাগধারা খুবই জরুরি ব্যাপার। বাগধারার প্রচুর ব্যবহার তোমাদেরকে করতে হবে। তোমরা দেখবা কোনো কোনো লেখকের হয়তো একটা পৃষ্ঠা, 200 পৃষ্ঠার উপন্যাস, তার একটা পৃষ্ঠার মধ্যে হয়তো 5টা 7টা বাগধারা ব্যবহার করেছে, এবং বাগধারা ব্যবহার করে অল্পের মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা, ভাব তিনি ব্যক্ত করেছেন। ভাব প্রকাশে বাগধারা সাংঘাতিক রকম সহায়ক। কিন্তু বাগধারার ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, বাগধারা কিন্তু যুগে যুগে তৈরি হয় একটা প্রবাদ প্রবচনের মতো। এগুলো কিন্তু শব্দ চেঞ্জ করা যায় না। অরণ্যে রোদন, এই যে অরণ্যে রোদন, দুটোকে যদি আমরা আলাদা করি, অর্থাৎ
সাধারণ ভাষায় আনি বনে কেউ কান্না করছে। এই অরণ্যে রোদনকে কিন্তু জঙ্গলে রোদন হিসেবে নেওয়া যাবে না। দ্বিরুক্তি শব্দ, দ্বিরুক্ত শব্দ ভাষার সৌন্দর্য বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা রবীন্দ্রনাথের সোনার তৈরি কবিতা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, রাশি রাশি ভাড়া ভাড়া, এগুলো হচ্ছে দ্বিরুক্ত শব্দের সাথে তোমরা সবাই পরিচিত। দেখো তো 6টি শব্দের একটি চরণ, তার মধ্যে 2টি দ্বিরুক্ত শব্দ, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এগুলো হচ্ছে দ্বিরুক্ত শব্দ। এইসব শব্দ ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। ফুলে ফুলে ভরে গেছে ডালা, ফুলে ফুলে ভরে গেছে ডালা, কিংবা হচ্ছে যে তোমার রকম সকম ভালো দেখছি না বাবু, এই যে রকম সকম বললাম, ভাবটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। কিংবা টাপুর টুপুর বৃষ্টি নামে নদে এলো বান, টাপুর টুপুর বৃষ্টি নামে, এই যে টাপুর টুপুর করে বৃষ্টি নামে, এটা অন্য কোনো কিছু দিয়ে এই দ্বিরুক্ত শব্দ ছাড়া এটা কিন্তু মানে পুকুরের ভিতর যখন টাপুর টুপুর বৃষ্টি পড়ে, এই ভাবকে অন্য কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। কিংবা এই যে আষাঢ় মাস আসছে, এরপরে দেখবে যে তোমরা ঝিরঝির সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকবে, এগুলো দ্বিরুক্ত শব্দ দিয়েই ব্যবহার করতে হয়। আরেকটি আছে ধন্যাত্মক শব্দ, ধন্যাত্মক, ধন্যাত্মক শব্দ মানে যেটা ধ্বনির ইমেজকে প্রকাশ করে। আমরা কাশিতে খক খক করে কাশি কাশছে, খক খক করে, তো খক খক কাশি দেওয়ার সময় কি খক খক এরকম কোনো ব্যাপার আছে? কাঁসার থালা একটা পড়লো ঝনঝন করে পড়লো, এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার আসলে নাই, কিন্তু ওই শব্দটাকে আমরা এই ইমেজ দিয়ে ব্যক্ত করে থাকি। তোমরা সুকুমার রায়ের একটা কবিতা ছোটবেলা তোমরা পড়েছো, চলে হন হন, চলে হন হন, চলে হন হন ছোটে পন পন, ওখানে দেখো অনেকগুলো খন খন করে কাশে, থালা ঝনঝন করে, কিংবা মশা ভন ভন করে, কিংবা হচ্ছে যে ফোড়া টন টন করে, আমাদের ফোড়া উঠে ব্যথায়। মানে ছোট্ট একটা কবিতা, ছোট্ট একটা কবিতা হয়তো 10টা লাইন, 10টা লাইনে 20টা বা 22টা শব্দ, তার মধ্যে তোমরা 10টা ধন্যাত্মক শব্দ পাবে। শিবখান তিনদার তিনজন মাল্লা, এই যে আরেকটা কবিতা, এর ভিতরে ধ্বনি প্রকাশিত হয়ে উঠেছে। এই কারণে ধন্যাত্মক শব্দ অর্থাৎ আমরা যেমন কোনো কিছু বিবরণ দেওয়া হয়, আমরা যেমন চোখ দিয়ে দেখে তার ইমেজ অর্থাৎ চিত্রকল্প আমরা অনুভব করি, তার শব্দও আমরা শুনতে পাই। এই কারণে ধন্যাত্মক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে হচ্ছে যে উপমা থাকতে হবে, অর্থাৎ তুলনার ব্যাপার থাকতে হবে। উপমা জিনিসটা তোমরা সমাসে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করেছি, উপমান উপমেয় দিয়ে কিভাবে উপমার ব্যবহার হয়ে থাকে। বাহুল্য থাকা যাবে না, বাহুল্য। তোমরা যারা মেদবহুল মানুষ দেখো, খুব ভারী সারি, হাঁটতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, প্রচুর খায়, তাদের কি সুন্দর লাগে? তাদের সুন্দর লাগে না। অ্যাজ এ হিউম্যান বিং তারা কি ওই ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে? পারে না। কারণ কেন পারে না? মেদের কারণে। তো ভাষায় এই মেদকে আমরা বলছি বাহুল্য। ভাষায় কোনো বাহুল্য থাকতে পারবে না, বাক্যে কোনো বাহুল্য থাকবে না। আর একটা বিষয় আমি তোমাদের বলি, সেটি হচ্ছে গুরুচণ্ডালী দোষ বলে একটা ব্যাপার আছে বাংলা ভাষায়। গুরুচণ্ডালী দোষ অর্থাৎ এখানে হচ্ছে কিছু শব্দবন্ধ আছে। গুরুচণ্ডালীর যেটি গুরুত্বপূর্ণ অংশ, সেই শব্দবন্ধ হচ্ছে যে তৎসম শব্দের সাথে তৎসম শব্দ যুক্ত হবে, বাংলা শব্দের সাথে বাংলা শব্দ যুক্ত হবে। শবদাহ, এটিকে যদি আমি বলি মোড়া দাহ, তাহলে এটা ভুল। শবদাহ ঠিক। আবার যদি আমি মোড়াকে মোড়া পোড়া, এটা আবার ঠিক হবে। এইরকম কিছু ব্যাপার আছে। যেমন হচ্ছে ধরো বৃষ শকট, বৃষ শকট মানে বৃষ হচ্ছে ষাঁড়, শকট হচ্ছে গাড়ি।
এটার বাংলা আমরা বলতে পারি গরুর গাড়ি। গরুর গাড়ি আমাদের খুব পরিচিত, কিন্তু আমরা যদি বলি গরুর শকট, তাহলে এটা সুন্দর হবে না এবং এটি গুরুচণ্ডালী দোষের অন্তর্ভুক্ত হবে। যাই হোক, আমরা যতদূর আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বাক্য জিনিসটি বুঝতে পেরেছো। বাক্য জিনিসটিকে এতটা কম গুরুত্বপূর্ণ না যে যেটি তোমরা কিছু সংজ্ঞা, এর কিছু প্রকারভেদ, এর কিছু বৈশিষ্ট্য পড়লে এইরকম না। বাক্য মানেই হচ্ছে ভাষার মৌলিক অংশ। বাক্য জোড়া দিয়েই ভাষা তৈরি হয়। বাক্যের মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। সেটি এক বাক্যে হতে পারে, 1000 বাক্যে হতে পারে, 1,00,000 বাক্যে হতে পারে। কারণ বাক্য খুবই জরুরি ব্যাপার। তোমার দৈনন্দিন জীবনেও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।